হ্যাঁ নমস্কার, আমি সন্দীপ মুখার্জি। আমার সাথে আছে শ্রেয়াংশু দাশগুপ্ত। সবাই আমার দাদাকে সুমনদা বলেই জানে। আর ক্যামেরাতে আছে অরিন্দম নাথ, আপনারা জানেন অরিন্দমকে। আজকে আমরা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আজকে হাজির হয়েছি। সেটি হচ্ছে যে আমরা একটি ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই খুলেছি আর কি, যে ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে অ্যাক্রোপলিস। তা আজকে আমরা উপস্থিত হয়েছি যে শ্রেয়াংশুদার কাছ থেকে জানার জন্য যে এই যে অ্যাক্রোপলিস নাম, এই অ্যাক্রোপলিস নামটা শ্রেয়াংশুদা কেন করলেন, এবং আজকে যে প্রথম এপিসোড, এই এপিসোডের মাধ্যমে শ্রেয়াংশুদা যে থট, নিজের যে চিন্তাভাবনা অ্যাক্রোপলিস সম্পর্কে, সেটি আপনাদের সামনে তুলে ধরবেন। সুমনদা, আপনি একটু বিশদে বলবেন। হ্যাঁ, ঠিকই বলেছো। আসলে এটা আমার বহুদিনের একটা, বলতে পারো একটা লং লাইফ জার্নি। আমি যা কিছু জেনেছি, শুনেছি, বুঝেছি, এর পিছনে আমার গুরু ডক্টর চিত্তরঞ্জন বশিষ্ঠ, যিনি 2004 সালে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন ওনার গবেষণার জন্য। তা ওনার ছিল সংস্কৃত, ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ এবং অ্যানসিয়েন্ট হিস্ট্রি। তা উনি আমাকে বলেছিলেন যে দেখো, আমি সংস্কৃত এবং ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের উপর যেগুলো রিসার্চ করেছি সেগুলো পাবলিশড হচ্ছে, কিন্তু যেটা ইন্ডিয়ার যে হিডেন হিস্ট্রি বা লস্ট যেগুলো হয়ে গেছে বা করে দেওয়া হয়েছে, সেটা তো প্রকাশে আনা যাচ্ছে না। কারণ সেটাকে প্রামাণ্য করার জন্য যে পদ্ধতিগুলো করা দরকার, আনফর্চুনেটলি সেটা ছিল 2004। আমাদের দেশে সেই ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠেনি বা সেই ইকোসিস্টেম গড়ে ওঠেনি। মানে আমরা যদি এখন বলি যে আমরা বিশ্বগুরু ছিলাম, আমরা তো শুনেছি, কিন্তু যদি আমরা বলি যে অ্যাকচুয়ালি গ্রিক নগরী তার পত্তন আমরা করেছিলাম, লোকে হাসবে। আমরা যদি বলি রোমও আমাদের লোকই তৈরি করেছিল, লোকে হাসবে। আমরা যদি বলি মেসোপটেমিয়া, আমেরিকাও এগুলো আমাদের হাতে তৈরি, বা এমনকি ইউরোপের নামটাও আমরা নামকরণ আমরা করেছি। তো এগুলো লোকে রূপকথা গল্প বলবে, কারণ কি এগুলো রেজিস্টার নয় এবং এগুলো প্রামাণ্য নথিভুক্ত নেই। দেখবে সমস্যা কি হয়, আমাদের সেন্ট্রাল যে আর্কাইভ থাকে, তুমি দেখবে এখনও গুগলস ক্লিক করো, যেখানে হলিউডে ফিল্ম রিলিজ হয়ে গেছে, যেখানে দেখাচ্ছে যে আলেকজান্ডার ভারত আক্রমণ করে ঝিলাম নদীর তীরে রাজা পুরুষ সঙ্গে যুদ্ধ করে সাংঘাতিকভাবে আহত হন এবং পরাজিত হয়ে আহত হয়ে উনি দেশে ফিরে যান এবং উনি মারা যান। সেখানে এখনও তুমি ভারতবর্ষের যে ইতিহাস বই ম্যাক্সিমাম পড়বে, এবং ইতিহাসকে তুমি গুগল ক্লিকস করো, এখনও দেখতে পাবে ওখানে বলছে যে পুরু অ্যাকচুয়ালি আরেকজনের কাছে যুদ্ধে হেরে বর্ষতা স্বীকার করেছিলেন। তা এইরকম প্রত্যেকটা জায়গা আসলে আমাদের মাইন্ডসেটটাকে না চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এটাই আমার গুরু আমাকে শিখিয়েছিল। আমার গুরু বলেছিলেন যে দেখো, ভারতবর্ষের মেন দুটো সবচেয়ে বেশি বড় চক্রান্ত বা কনস্পিরেসি, একটা হচ্ছে এডুকেশন অ্যাক্ট, ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট, যেটা 1858-এ করা হয়েছিল, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। এবার সবচেয়ে বড় যেটা সাংঘাতিক যে চক্রান্তটা ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্টে, সেই অনুযায়ী কী করা হয়েছিল, প্রথমেই বলে দেওয়া হয়েছিল যে ভারতবর্ষের আমাদের যে আসল ভাষা, যার উপর আমাদের সভ্যতা দাঁড়িয়ে আছে, অর্থাৎ যেটা আমরা সংস্কৃত বলি, কিন্তু ভাষাটা তো সংস্কৃত না, ওটা দেবনাগরী বা প্রাকৃত ভাষা। মানে যেহেতু প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে, প্রকৃতি থেকে, আমাদের যেমন সনাতন ধর্মটা যেটা ভারতবর্ষ, সেটাও কিন্তু প্রাকৃতিক। আমাদের তো সেই অর্থে কোনো প্রফেট নেই বা আমাদের কোনো নবী সেই অর্থে নেই, কারণ এটা হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে গবেষণালব্ধ এই সংস্কৃতি, গবেষণালব্ধ এই ধর্ম। কারণ দেখো, যার জন্য আমাদের সনাতন ধর্ম, কিন্তু আরগুলো কিন্তু সব মতবাদ। হ্যাঁ, কারণ আমাদের সেই অর্থে নবী প্রফেট নেই, কারণ আমাদের মুনি ঋষিরা তাদের সারা জীবনে গবেষণা নিয়ে এক একটা স্রোত, এক একটা সূত্র, এক একটা ডাইমেনশন তৈরি করেছে। যার জন্য বেদে 10,000-এর উপর সূত্র আছে, এবং সেটা কিন্তু একদিনে লেখা হয়নি, হাজার হাজার বছর ধরে। একটা বলছে বেদের একটা সূত্র বা একটা সূক্ত, সেইটা গবেষণা করতে একজন ঋষি, মানে একজন স্কলার, একজন সায়েন্টিস্ট, তার সারাটা জীবন চলে গেছে। তার মানে আমাদের সভ্যতা কত প্রাচীন। এবং সেটা কোনো এই হঠাৎ কেউ একজন আসলো, এসে মনে করলেন যে এই ইটটা তোমরা পুজো, আমি ইট পুজো করে আমি খুব উপকার পেয়েছি, তোমরাও তাই করবে, না করলে পানিশমেন্ট পাবে, তোমাদের এটা করতেই হবে, এবং ওটা দক্ষিণ দিকে বসিয়ে রাখতে হবে, এবং ওই ইটটাকে দক্ষিণ দিকেই তোমাকে পুজো করতে হবে। তা এইগুলো হচ্ছে ধর্মীয় মত। এরকম পৃথিবীতে আরও অনেক আছে, কিন্তু হ্যাঁ, চাপিয়ে দেওয়া। তা আমাদের কিন্তু কোনো কিছু চাপিয়ে দেওয়া না। আমাদের কি বলা হয়, আমাদের বলা হয় দেখো, আগুনে হাত দিলে তোমার হাত পুড়তে পারে, এবার তুমি ঠিক করবে, ডিসিশন তুমি নেবে, তুমি আগুনে হাত দেবে কি দেবে না। কখনই তার জন্য বলবে না তুমি আগুনে হাত দিয়েছো, তোমার হাত কেটে ফেলা হবে।
এইখানে আমাদের সঙ্গে সনাতনীদের সঙ্গে যারা সনাতনী না তাদের তফাৎ। তাদেরকে ডিকটেট করা আমাদের করা হয় না, আমাদের কিন্তু প্রামাণ্য, আমাদের বলে যাচাই করো, অর্থাৎ গবেষণা করতে করতে এসছে। সেই জন্য আমাদের কি হলো, আমাদের সংস্কৃতি ধর্ম যাই বলো সেটা খুব ন্যাচারালভাবে হয়েছে। তা অ্যাকচুয়ালি প্রাকৃত ভাষা বা যেটা আগে বলা হতো দেবনাগরী, দেব অর্থে এটা কোনো সেক্ট বা কিছু না, অর্থাৎ একটা উৎকৃষ্ট ভাষা যেটা পৃথিবীর সবচেয়ে আদি যেখান থেকে সভ্যতার মানে জার্নি শুরু হয়েছিল। কারণ প্রথম আগে মানুষ কিন্তু সবার আগে কথা বলতে শেখে, মানুষ প্রথমেই জিনিসপত্র বানায় না, প্রথমেই কর্ম করতে শেখে না, প্রথম ভাষা মানুষের প্রথম যে উন্নতি হয় তার ভাষা বোধ থেকে। যার জন্য দেখবে ভাষা দিয়ে বোঝা যায় যে কোন পৃথিবী কোন জাতি কত উন্নত, তার ভাষা দিয়ে। তা সেই দিক দিয়ে এই সংস্কৃত বা দেবনাগরী এত উন্নত ভাষা। এবং সংস্কৃত একটা ছোট্ট তোমাকে একটা উদাহরণ বলছি, যে সংস্কৃত বা দেবনাগরী এমন একটা ভাষা যে আমাদের মুখগহ্বরের ভিতর যতগুলো অংশ আছে সবগুলোকে স্পর্শ করে এবং তাদের প্রত্যেকটার ইউজ আছে। জীবকে, দাঁতকে, উপরে তালবকে, সেই জন্য তালবস্য তালবকে স্পর্শ করে বলে। তাই এরকম এত সাইন্টিফিক আমাদের ভাষা, এবং তার প্রত্যেকটা ধ্বনির রেডিও ফ্রিকোয়েন্সি আছে। যার জন্য আমাদের সংস্কৃত বা বেদ যা অধ্যয়ন করার আগে আগে ধ্বনি বিজ্ঞান পড়ানো হতো। এই যে উচ্চারণ ওম, এটা কোন ফ্রিকোয়েন্সিতে, এক একটা ফ্রিকোয়েন্সি তার এক এক রকম কিন্তু তার উপকার আছে। তুমি কোন ফ্রিকোয়েন্সিতে করছো, এই ফ্রিকোয়েন্সিটাই বিরাট ব্যাপার। এই যে আমাদের মন্ত্র তন্ত্রের ব্যাপারগুলো কিছু না, এগুলো হচ্ছে সব ফ্রিকোয়েন্সি, রেডিও ওয়েভ। কারণ আমাদের জানে এই জগৎটা তৈরি হচ্ছে রেডিও ওয়েভ দিয়ে। যার জন্য বিজ্ঞানীরা বলেছিলেন, ম্যাক্স কার্ল বলেছিলেন যে ইউনিভার্স নাথিং ইজ এ রেডিও ওয়েভ, এরকম বলেছিলেন উনি। তা এই রেডিও ওয়েভ অর্থাৎ এই তরঙ্গের সমষ্টি জগৎ। এই তরঙ্গ হচ্ছে কি ধ্বনি তরঙ্গ, আর এই ধ্বনি যার জন্য বলা হয় শব্দ ব্রহ্ম। কেন শব্দ ব্রহ্ম বলা, এবং কেন ওই কারণেই দেবী সরস্বতীকে আমরা পুজো করি। স্বর অর্থাৎ প্রথমে সাউন্ড, কারণ এই যে বিগ ব্যাং হয়েছিল তারও সাউন্ড ছিল, অর্থাৎ প্রথম স্বর তৈরি হয়। এই এখানে সরস্বতী শব্দ দেখো, সনাতন দেখো, সব স দিয়ে, দেখেছো আমাদের জার্নিটাই স দিয়ে। তাই এর না কোনো, সেই জন্য এটা অত্যন্ত প্রাকৃতিক গবেষণা হয়ে এসেছিলো বলে এর কিন্তু সেই অর্থে কোনো কেউ ডিকটেট করেনি। এইটাই আমাদের, এবং এই জন্যই আমরা হাজার হাজার বছর ধরে দেখো আমাদের সমসাময়িক বড় গ্রিস বলো, মিশর বলো, মেসোপটেমিয়া, তারা সবাই কিন্তু তাদের যে ফোরফাদার্সদের তারা হারিয়ে ফেলেছে, তারা ভুলে গেছে, কিন্তু আমরা হারাইনি। কারণ আমাদের এটা ফলিত বিজ্ঞান এবং আমরা হাজার হাজার বছর ধরে এটা প্র্যাকটিস করছি। তো এইটাই, এই জন্যই শুধু দেখা গেছে যে ভারতবর্ষে যে কীভাবে হয়েছে, এটা গুরুকুল দিয়ে। আমাদের গুরুকুল মানে তখন একটা শিক্ষা পদ্ধতি, শুধু শিক্ষা পদ্ধতি বলে ভুল হবে, একটা মানুষের তার সার্বিক জীবনে সার্বভৌম তার উন্নতি যে সম্ভব সেইটা সে গুরুর কাছেই শিখত। গুরু এমন শুধু ট্রেনিং সেন্টার বা ওটা এডুকেশন সেন্টার বললে ভুল হবে। গুরু কী করতেন, 24 ঘন্টা তাদের নজরে রাখতেন, প্রতি মুহূর্তে তাদের শিক্ষা দিতেন। আমরা এখন কি করি, স্কুলে যাই, একটা টাইম থাকে স্কুলে 8 ঘন্টা বা 6 ঘন্টা, তারপরে বাড়িতে চলে আসি, মানে কি তাদের সঙ্গে কাট অফ হয়ে যাচ্ছে, শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের কিন্তু মাঝখানে কিন্তু বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এবার হয়তো দেখা হলো তারা যে পড়াচ্ছে, যে পঠন পাঠন করছে, সেটা তখন তাদের বাড়িতে এসে অন্য কাজ করতে করতে মাইন্ডও ডাইভার্ট হয়ে যাচ্ছে। কিন্তু আগে গুরুরা কী করতো, ওই যে 12 বছরে প্রত্যেকটা মুহূর্ত তারা কিন্তু মনিটরিং করতেন। হ্যাঁ, এবং শুধু তুমি পড়া না, তুমি কি করে চলবে, কি করে হাঁটবে, কি করে কথা বলবে, কি করে কাজ করবে, কি করে খাবে, কিভাবে গান গাইবে, বা কি তুমি যদি যুদ্ধ করো বা আত্মরক্ষা কি করবে, এগুলো প্রত্যেক মুহূর্তে ইনস্ট্রাকশন দিতেন। তা এই জন্য এই গুরুকুল ব্যবস্থা, এবং আমাদের দেখে দেখেই কিন্তু আস্তে আস্তে পৃথিবী শিখলো। কারণ পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি হচ্ছে তক্ষশিলা ইউনিভার্সিটি, এবং বিশ্বের বৃহত্তম ইউনিভার্সিটি ছিল, এবং তারপরেও আরও ভারতবর্ষে 8-10টা তার শাখা ছিল, যেমন তক্ষশিলা, ভীমশিলা, বিক্রমশিলা, এরকম দেখবো অনেকগুলো শিলা ছিল। এবং তার আবার একটা শাখা ছিল বর্তমানে রাশিয়ার যেটা তাশখণ্ড, সেই তাশখণ্ডে তখন তাকে বলা হতো তক্ষখণ্ড। এই তক্ষখণ্ড অপভ্রংশ হচ্ছে তাশখণ্ড, মানে এবং এইখানে কিন্তু শুধু ভারতীয়রা না, সারা পৃথিবী থেকে, চীন থেকে, মালদ্বীপ থেকে, গ্রিস থেকে, ইটালি থেকে, আরব থেকে, সব কিন্তু এখান থেকে পড়তে আসতো। এবং এখান থেকে আলেকজান্ডারের পরে সেলুকাস, তারপরে মেগাস্তেনিস সবাই পড়াশোনা করেছে এখানে, মানে আলেকজান্ডার পড়েনি, মেগাস্তেনিস সেখানে পড়েছে। তারপরে প্লেটো বলছি, ওনার নাম প্লিনি, যিনি রোম থেকে এসেছিলেন পরে, এই 56 BC-TC-তে এসেছিলেন। তো এরা কিন্তু সবাই কিন্তু তক্ষশিলায় পড়েন। তা তক্ষশিলা যে, সেটা কিন্তু একটা গুরুকুল টাইপের, সেটা অসাধারণ। মানে শুধু তক্ষশিলা নিয়ে আমরা পরে একটা এপিসোড করব, সেটা কেমন ছিল। আমরা তো এখন নালন্দা দেখি, তক্ষশিলা তার থেকেও সাংঘাতিক ছিল। তা সেটা তো অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। তো যাই হোক,
এই যে কনসেপ্টটা ওই করেছে, মানে বিদেশি আক্রমণকারী, বর্বর আক্রমণকারীরা ধ্বংস করেছে। এবং ঘটনা হচ্ছে এই যে যখন বিশেষ করে গ্রিস থেকে একসময় গ্রিসের সবচেয়ে বেশি লোকরা এখানে আসতো, কারণ আমাদের একটি গবেষণা, নতুন গবেষণা বলছে, আমরা জানি একজন বিখ্যাত ঐতিহাসিক আছেন, জার্মান ঐতিহাসিক, কনিগ্সবার্গ ইউনিভার্সিটিতে ডক্টর পিটার বহলেন। তা উনি দীর্ঘ গবেষণা এটা উনি এই সিদ্ধান্তে এসছেন যে গ্রিসকে তৈরি করেছিল ভারতীয় গুরুকুল। ভারতীয় মানে ভারতীয়রা না, ভারতীয় গুরুকুলের কনসেপ্টে গ্রিস তৈরি হয়েছিল। আচ্ছা গ্রিস শব্দটা গুরুজ থেকে এসছে। এবং দেখবে গ্রিসদের তুমি যদি বলো আর ইউ গ্রিস, তখন দেখবে বলবে নট, উই আর হেল্লাস। ওরা হেলেন্সীয় সভ্যতা বলে। তার কারণ কি, ওই আফগানিস্তানের হেলা, মাউন্ট হেলা একটা রেঞ্জ আছে, হেলা পর্বত, সেখান থেকে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়াররা গেছিলো, সিভিল ইঞ্জিনিয়াররা, তাদের নিয়ে গিয়ে ওই এথেন্স নগরী পত্তন করা হয়। হ্যাঁ, এথেনা দেবী, মানে যিনি আমাদের সরস্বতী, এক অপর নাম হচ্ছে এথেনা। খেয়াল করে দেখবে ওনারও সেই বিনা টাইপ আছে, ওনারও একটা বাহন আছে। এই এথেনাই হচ্ছে সরস্বতী। অর্থাৎ দেখো, তারাও স্বরের সাধনা করতো, তারাও বেদ পাঠ করতো গুরুর কাছে, যার জন্য তাকে ছবি দেওয়া আছে আমাদের এখানে। এবং এর থেকেই কিন্তু এথেন্স তৈরি হয়, গুরুকুল তৈরি হয়। এবং শুধু তাই না, অ্যাক্রোপোলিস নামটা তা আসে আমাদের গুরুদের যে আখড়া ছিল, অর্থাৎ আখড়া, এই আখড়াই অপভ্রংশ হচ্ছে অ্যাক্রো। মানে গ্রিসে এই আঁকড়া দেখবে অ্যাক্রো বলতো, অ্যাক্রোটা পরে ওরা জিমনাসিয়াম বানিয়েছিল, মানে যেখানে শরীরবিদ্যা মেন হতো। কিন্তু ওটা শুরু হয়েছিল কিন্তু এমন একটা স্থান যেখানে গ্রিসের ছাত্র বা যুবকরা, নবীন যুবকরা যাবে, তারা শুধু শরীর না, সেখানে শরীর থাকবে, সেখানে বই থাকবে, পড়াশোনা করবে, তাদের টোটাল একজন সার্বিক গঠন করার জন্য যা যা সব উপাদান থাকবে। মানে ওই আঁকড়াগুলোতেই কিন্তু আমাদের অফিসিয়ালি যিনি গণতন্ত্রের প্রথম প্রবক্তা বলা হয় যাকে, অর্থাৎ সক্রেটিস, তার শিষ্য প্লেটোকে, অ্যারিস্টটলকে ওই আঁকড়াতেই বসে বসে উনি জ্ঞান দিতেন। এই যে অর্থাৎ গণতন্ত্রের টোটাল যে কনসেপ্টটা যেটা উনি বলেছেন, ওই আঁকড়াতেই বসে বসেই করেছেন। মানে যেমন গুরুকুলে আঁকড়াতে, এই যেমন ছবিতে দেখতে পাচ্ছ আমাদের শিষ্যদের দিতেন, ঠিক সক্রেটিসও এইভাবেই আঁকড়াতে বসে বসে কিন্তু তার ছাত্রদের সঙ্গে শেয়ার করতেন। তা এই কনসেপ্টটা আবার গুরু বলেছিলেন, দেখো ওটা ইউরোপের, এটা ভারতের, এই কনসেপ্টগুলো আমাদের ব্রিটিশরা শিখিয়েছে। এবং আমাদের এই ইকোসিস্টেম যে তৈরি হয়েছে, যে পলিটিক্যাল হোক, সে সোসিওলজিক্যাল হোক, ইকোসিস্টেমে বলা হয়েছে যে আমরা ভারতীয় একটা অসভ্য বর্বর জাত। ওই 1500 খ্রিস্টাব্দ বিসির আগে ভারতবর্ষে কিছু ছিল না। আর্য বলে কোন এক জাতি নাকি আকাশ থেকে পড়েছিল, উড়ে এসে সেই ইউরোপের স্টেপ ভূমি ইরান হয়ে নাকি ভারতে প্রবেশ করে তারাই নাকি বেদ টেদ লিখেছিল। হ্যাঁ 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 করেছিল। এবং হ্যাঁ ঠিক 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 হ্যাঁ, এবং পঞ্চনদীর তীরে তারা ওই কোনোরকম চাষবাস করে থাকতো, তালপাটার কুটিরে। কিন্তু তারা একটা বেদ নামে একটা বই লিখেছিল, যার মধ্যে মানে আধুনিক গণিত থেকে শুরু করে, এমনকি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থেকে শুরু করে ইথার তত্ত্ব অব্দি আছে। মানে ধরো কি হাস্যকর ব্যাপারটা, মানে তোমাকে যদি বলি যে আন্দামানিস বা যারা জারোয়া বা যারা সেন্টিনারিস, জানো সন্দীপ, আমি বললাম জানো তো, আমি জারোয়াল্যান্ডে গেলাম, গিয়ে দেখলাম ওরও ওখানে একটা বেশ সুন্দর একটা অ্যারোনটিক্স ইঞ্জিনিয়ারিং একটা ভালো ইয়ে তৈরি করেছে। ওখানে প্লেন তৈরি হচ্ছে, বোয়িং 77-এর মতো প্লেন তৈরি করছে। মানে যারা ঠিকঠাক আগুন জ্বালাতে পারে না, তারা নাকি প্লেনের ফ্যাক্টরি একটা করে ফেলেছে। তুমি কি বিশ্বাস করবে? তুমি তো করবে না। তেমনি আমাদের বৈদিক মুনি ঋষিরা, তারা কোনো সাধারণত পশুপালন করে থাকতো, চাষবাস করে একটু ঘিটি ফল দুধ টুধ খেত, আর কাঁচা করে নাকি থাকতো, পাকা বাড়ি তারা দেখেনি নাকি চোখে। তাদের বইয়ের মধ্যে ইথার তত্ত্ব থেকে গণিতের সব জটিল সিদ্ধান্ত থেকে শুরু, বৈমানিক শাস্ত্রম থেকে শুরু করে লোহার আকরিক অর্থাৎ খনিজ সব কিছু আছে, এমনকি মহাকাশ বিজ্ঞান অবধি। এটা কি করে সম্ভব? মানে তার মানে বোঝা যাচ্ছে যে কিছু একটা গণ্ডগোল আছে কোথাও, কেউ কিছু করেছে। অর্থাৎ এই আমাদের ভুল বোঝানো হয়েছে। এই 1858-এ কী করা হলো, আমাদের বলা হলো কি এগুলো সব ইউজলেস, মানে এগুলো সব ব্যাকডেটেড, এই সংস্কৃত বলে কোনো ভাষা নেই। অ্যাকচুয়ালি হ্যাঁ, সংস্কৃত না, ভাষাটার নামই তো সংস্কৃত না, ওটা সংস্কার করেছিলেন বৈয়াকরণ পাণিনি। মানে আজ থেকে 3000 বছর আগে উনি ওটাকে সংস্কার করেন, সংস্কার নতুনভাবে, মানে ভাষাটা অন্যভাবে ইয়ে হয়ে যাচ্ছিল। কারণ কি, আমরা জানি যে মহাভারতের যুদ্ধ আজ থেকে 5500 বছর আগে হয়েছিল, ধরো 5302 এরকম একটা টাইম বলা হয়েছে, বা খ্রিস্টের জন্মের 2300 কত বিস্তৃত হচ্ছে। মানে হিসাব মতো এখন থেকে 5 থেকে 5500 বছর, আবার মতান্তরে কেউ বলে 7000, সেটা মানে মিনিমাম 5000।
তা সমস্যা হচ্ছিল মহাভারতের যুদ্ধটা তো সাধারণ যুদ্ধ হয়নি, এখানে 86খানা নেশন হতে অংশগ্রহণ করেছিল এবং তাতে স্পষ্ট উল্লেখ আছে আজকে যেটা সিরিয়া, যেখানে আজকে আইএসআইরা ঘুরে যাচ্ছে, তাদের পূর্বপুরুষ ছিল একজন সনাতনী রাজা যার নাম ছিল ভূরিশ্রবা। এই ভূরিশ্রবা এসে কৌরব পক্ষে জয়েন করেছিলেন এবং প্রবল যুদ্ধ করেছিলেন। তাই এরকম অনেক জায়গা থেকে এসেছিল, পৃথিবীর নানা প্রান্ত থেকে রাজারা এসে যোগ দিয়েছিল। তা এরপরে যখন যুদ্ধ হয়, বলছে এমন যুদ্ধ হয়েছিল এবং তখন আমরা যে বর্তমানে যে পারমাণবিক বোমা যেটা বলি বা নিউক্লিয়ার ওয়েপেন্স, তখন কিন্তু এই যে পাশুপাত বাণ, ব্রহ্মাস্ত্র তার থেকেও শক্তিশালী ছিল। যার জন্য কী হচ্ছে, মহাভারতের যুদ্ধের ফলে বলছে যে তারপরে অন্তত 1000 বছর ধরে এমন রেডিও অ্যাক্টিভিটি ছিল যে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে সেরকম জনবসতি ছিল না। যার জন্য বলা হয় কি যে এই মহাভারতে এই যে ইন্দ্রপ্রস্থ বা এই অঞ্চলগুলো একদম পরিত্যক্ত ছিল, মানে পরিত্যক্ত ছিল, মানুষই ছিল না। এখান থেকে বলছে কুরুবংশীরা চলে গেছিল ইরাকে, আজকে যারা কুর্দ তারাই কিন্তু ইরাকে, তারাই কিন্তু আজকে আমাদের কুরুবংশীয়। তাই এরকম ইয়াজদি, যাদবরা ইয়াজদি, এইভাবেই হয়েছে আর কি। মানে ভারতীয় সভ্যতাটা প্রায় ধ্বংস মানে কি একটা কোমাতে চলে গেছিল। যার জন্য স্বামীজি বলেছেন যে বিদেশি বর্বর আক্রমণকারীরা যখন ভারত আক্রমণ করে, সেটা অ্যাকচুয়ালি ভারত মায়ের মৃত শরীরের ওপর দিয়ে। ভারত মাতা যতদিন সজাগ ছিলেন ততদিন আক্রমণ করা তো দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত কারো ছিল না। এত শক্তিশালী, এত ক্ষমতাবান, এত প্রভাবশালী ভারতবর্ষ ছিল। সেই ভারতবর্ষ মহাভারতের যুদ্ধের পর অন্তত 1500-2000 বছর প্রায় ঘুমিয়ে, মানে একদম দীর্ঘ সুষুপ্তিতে চলে গেছিল। সেখান থেকে আবার নতুন করে শুরু হয়, এই দেখবে ষোড়শ মহাজন পথ, আমরা এই 10 জন পথ এইভাবে শুরু হয়। তারপরে আস্তে আস্তে দেখবে, তারপরে অনেক পরে শঙ্করাচার্য আসেন, উনি আখাড়া তৈরি করলেন, উনি এই আমাদের যে শক্তিপীঠগুলো নতুন করে উনি করলেন, উনি 12 জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা করলেন এবং 11টা আখাড়া সেটাও উনি করে দিলেন এবং 10 নামী সম্প্রদায়কে উনি চিহ্নিত করে দিলেন, কারণ উনি জানতেন যে এরপরে আরও আক্রমণ হবে। তো এইগুলো হতে হতে এরপরে ব্রিটিশরা আসলো। তো ব্রিটিশরা দেখলো, ওরা তো মানে আমরা তো জানি যে লর্ড মেকলে 1835-এ একটা রিপোর্ট পেশ করেন লন্ডনে, তার লেকনেনিস, তার 1 বছর আগে ভারতবর্ষ ঘুরেন সারা ভারত, এবং ঘুরে উনি যেটা লন্ডনে রিপোর্ট করেছিলেন যে ভারতীয় সভ্যতা বা সংস্কৃতি তার শিকড়ে এত গভীরে এবং এত এনরিচ, এই সভ্যতাটাকে যদি আমরা তাদের থেকে বিচ্ছিন্ন না করতে পারি, ওই শিকড়টাকে যদি তুলে না ফেলতে পারি, তাহলে কিন্তু এদের পরাভূত করা যাবে না, এদের সাম্রাজ্য এখানে টেকানো হার্ডলি 10 বছরের বেশি আমরা পারবো না। তা সেখানে এইটা নিয়ে নাকি ইংল্যান্ডের পার্লামেন্টে এবং তাদের ইন্টেলেকচুয়ালদের প্রায় 20-25 বছর ধরে আলোচনা হয়। তারপরে ওরা, যখন আমরা জানি যে 1857-তে যে সিপাহী বিদ্রোহ পর 1858-তে কুইন ভিক্টোরিয়া একদম আসো কোম্পানি থেকে সে করে অধিগ্রহণ করেন, হ্যাঁ ডাইরেক্ট তারা, হ্যাঁ ঠিক। এবার তখন ওরা এই ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট 1858-এ তারা চালু করে এবং তখনই একদম ঘোষণা করে দেওয়া হয় যে ভারতবর্ষের যে প্রাচীন পুঁথি অর্থাৎ বেদ, পুরাণ, উপনিষদ, এগুলো সব ইউজলেস, এর মধ্যে সব বাজে কথা লেখা আছে, এইগুলো পড়লে ভারতবর্ষীদের কোনো উন্নতি হবে না। আমাদের যে আধুনিক শিক্ষা অর্থাৎ পাশ্চাত্যের শিক্ষা, যেগুলো তো অ্যাকচুয়ালি তারা সবই আমাদের থেকে শিখেছে, হ্যাঁ সেগুলো সেই নিয়ে পরে একটা এপিসোড, হ্যাঁ অর্থাৎ তারা একদম মানে এমন একটা জাতি তৈরি করো যারা আমাদের ইংরেজের অনুসরণকারী এবং অনুকরণকারী হবে। মানে একদম আমরা তো ইতিহাস বই সবাই পড়ি যে তারা রক্তে বর্ণে ভারতীয় হবে, কিন্তু তাদের মাইন্ড সেট আপটা পুরো ব্রিটিশ হবে, এবং আনফর্চুনেটলি সেই সেট আপটাই আমরা এখনও চলছি। এই জন্য বারবার আমার গুরু ডক্টর চিত্তরঞ্জন বশিষ্ঠ বলছে যে যতদিন না আমরা ভারতবর্ষে এই মাইন্ড সেটটাকে না পুরো চেঞ্জ করতে পারবো, ততদিন কিন্তু হাজার নেতাজি হাতার এইসব কিন্তু, হ্যাঁ স্বামীজি আধুনিক যুগে একটা বিরাট ধাক্কা দিয়েছিলেন, যে আমেরিকার বুকে বিদেশে গিয়ে বলেছিলেন যে না, ভারতবর্ষ প্রাচীন সন্ন্যাসী সংস্কৃতি সেটাই বিশ্বকে পথ দেখিয়েছিল, আগামীতেও দেখাবে। তা ওই যে স্বামীজির বাণী, সেটা যতদিন না সত্য হবে, এবং শঙ্করাচার্য তাই করেছিলেন, পরে বা আমরা আরও যত আমাদের মহর্ষিরা ছিলেন, এমনকি ঋষি অরবিন্দ অবধি সবাই কিন্তু তাই চেয়েছিলেন যে আসল ভারতাত্মার জাগরণ হোক। তা এই ভারতাত্মাকে জাগরণ করতে গেলে কিন্তু ভারতের যে হারিয়ে যাওয়া শিক্ষা সংস্কৃতি সেগুলোকে আনতে হবে, এবং ভারতবর্ষকে এটা জানতে হবে। সমস্যা কি, আমাদের সমস্যা হচ্ছে আমরা এখন নানা রকম
সোশ্যাল মিডিয়া হোক, আজকে একটা রাজনৈতিক প্রেক্ষাপট বা বদল হয়েছে, ভারতবর্ষে একটা অন্য সারা পৃথিবীতে একটা পজিশন তৈরি হয়েছে, এটা ঠিক কথা। এবার তাতে ভারতীয়দের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই, কিন্তু আরও অনেক দরকার। মানে এখন যেটা হয়েছে এটা 30%, এখনও 70% কিন্তু ঘুমিয়ে আছে। তো সেই জাগরণটার জন্য আমাদের একদম ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকতে হলে আমাদের শুরু কোথা থেকে হয়েছিল, মানে আমাদের ফলটা কিন্তু গোড়ায় না, মানে আগায় না, গোড়াতে, অনেক ভিতর থেকে শুরু করে, অর্থাৎ গাছের গোড়ায় ঢুকতে হবে। সেই গোড়া থেকে যেতে হলে আমাদের সেই অ্যাক্রোপোলিস, অর্থাৎ সেই আখাড়া, গুরুর সেই আখাড়াতেই পেরিয়ে যেতে হবে। অর্থাৎ আখাড়া বললে অনেকভাবে এই বোধহয় আমরা আবার একটা নতুন ধর্মীয় মত এই গুরুগুরি করব, সেই জন্য অ্যাক্রোপোলিস না, অ্যাক্রোপোলিস তারে মানে আমাদের মাইন্ড সেট আপটা এরকম। হ্যাঁ মানে মানে কি, হ্যাঁ তুমি আজকে সন্দীপ কথাগুলো বলছো, তোমার যদি একটা নামের পাশে যদি ডক্টর সন্দীপ বাই লন্ডন, ফ্রম লন্ডন বা জার্মান কনিগ্সবার্গ ইউনিভার্সিটি দেখবে, সবাই শুনবে। মানে আমাদের এই মানে ওই এঁঠো না করে দিন না, কুকুর দেখবে এঁঠো খাবার খেতে ভালোবাসে। তো আমাদের তো ওই যে বলতেন না যে আমাদের স্বামীজি বলতেন যে আমাদের না অ্যাকচুয়ালি ভারতীয় ছেলেদের কুকুরের জীবন দর্শন তৈরি করে দেওয়া হয়েছে। কীরকম, যে ওই আমাদের টার্গেটই হচ্ছে ওই একটি কোনো রকম জীবিকা, তারপরে একটুখানি কিছু একটা সঞ্চয়, আর তারপরে আহার নিদ্রা মৈথুন, এরপরে আমরা ভাবতে পারি না। আমাদের ভারতীয়দের এরকম একটা মাইন্ডসেট করে দিয়েছে। ওই জন্য আমরা ভাবি যেহেতু ইউরোপিয়ানরা তারা পৃথিবী চালাচ্ছে, সেই জন্য তারা যেটা করছে, ওরা যদি বলে না সূর্যর তুমি যদি বলো না জানো তো সূর্যে আহ্নিক গতি বার্ষিক গতি আছে, আমি মানবো না। কিন্তু ওই সাদা চামড়া তারা যদি বলে না সন্দীপ কথাটা ঠিক বলেছে, আমরা হ্যাঁ তাহলে সন্দীপ ঠিক বলছে। এই যে আমাদের যে এই একটা স্লেভারি যেটা ঢুকে গেছে এই সেটটা, এইটা কিন্তু চেঞ্জ করার জন্যে আজ এই আমরা অ্যাক্রোপোলিস, আমাদের অ্যাক্রোপোলিসের আসল উদ্দেশ্য হচ্ছে যে আসল প্রকৃত জাগরণ করা এবং মাইন্ডসেটটা ইয়ে করা, এর জন্যই আমরা অ্যাক্রোপোলিসে এসেছি। মানে সংক্ষেপে হচ্ছে যে ম্যাক্স মুলারের ইতিহাস নয়, ভারতের ইতিহাস, যেটা হচ্ছে ভারতের অতীত কৃষ্টি সংস্কৃতির জাগরণ এবং সেই সম্পর্কিত চিন্তা ভাবনা, সেটি মানুষের মধ্যে ছড়িয়ে দেবে। আচ্ছা সুমনদা, আমি একটা ছোট্ট মানে এই বিষয়ে অনেকক্ষণ ধরে আপনি গ্রিসের কথা বলছিলেন, তা আমার একটা ছোট্ট জিনিস জানার আগ্রহ আছে। যে আমরা জানি যে গ্রিস সেই সময়, গ্রিসের এথেন্স হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান, কিন্তু আমরা ইতিহাসের ছাত্র, আমরা ছোটোবেলায় পড়েছি, এই গ্রিসের ইতিহাস আমাদের পড়ানো হতো যে এথেন্স স্পার্টার মধ্যে একটা রক্তক্ষয়ী সংগ্রাম ছিল। কারণ হচ্ছে পেলোপনেসিনীয় ওয়ার মোস্ট প্রবাবলি হয়েছিল সেই সময়। মানে স্পার্টা হচ্ছে একনায়কতন্ত্রের একটা ধারক বাহক এবং এথেন্স হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান। তা ভারতবর্ষের আঙ্গিকে যদি এইটা একটু আপনি বিচার করেন, মানে আমি যেটা বলতে চাইছি হয়তো আপনি বুঝতে পারছেন যে গণতন্ত্র এবং ফ্যাসিজমের যে ব্যাপারটা, এইটা কিভাবে আপনি ব্যক্ত করবেন? তুমি একটা খুব ভালো কালেকশন কিন্তু করেছো, মানে তোমার ইন্ডিকেশনটা খুব ডিপ সিটেড। আমি একদম ব্যক্তি নিরপেক্ষ এবং যুক্তি নিরপেক্ষ, আমি কোনো পক্ষকে সমর্থন করে না। তুমি যেটা বলছো এটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা তুমি অ্যাঙ্গেলটা তুলে ধরলে, এটা সত্যিই এবার এটা নিয়ে ভাবার সময় এসছে। অ্যাকচুয়ালি ঠিক তাই, মানে গণতন্ত্র বলতে যেটা বোঝায়, মানে এথেন্স যেমন অফিসিয়ালি সক্রেটিসের দ্বারা তিনি যেহেতু বইটা লিখেছেন, হ্যাঁ ওনার গণরাজ্য বইটা তুমি এখনও পাবে, ডেমোক্রেটাস পুরনো বই, ওটা তো প্রাচীন গ্রিক ভাষায় আছে, পরে ওটা অনুবাদ হয়েছে ইংলিশে এবং পরে বাংলাতে তুমি দেখবে এখন পাবে, সম্ভবত পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, হ্যাঁ ওখানে দেবে গণরাজ্য, হ্যাঁ বইটা আছে, সেটা তুমি ইংলিশও পাবে আর অরিজিনাল তো গ্রিক বা ল্যাটিন ভাষায়, যেটা ডেমোক্রেটাস ছিল। এবার ঘটনা হচ্ছে যে যেহেতু ওনারা লিখেছেন, লিপিবদ্ধ হয়েছে, সেই জন্য ওটাকে প্রামাণ্য বলা হয়। কিন্তু মজার জিনিস হচ্ছে সক্রেটিসের জন্মের প্রায় 200-250 বছর আগে কিন্তু ভারতবর্ষ গণতন্ত্র করে দেখিয়ে দিয়েছে। মানে আমরা জানি যে লিচ্ছবি বলে একটি স্টেট ছিল, মানে যেটা পুরো নর্থ ইস্ট, মানে নেপাল থেকে শুরু করে গাড়োয়াল অবধি একটা বিরাট অংশ, এটাকে লিচ্ছবি রাজ্য বলা হতো। এবং এরা কিন্তু 110 জন জনপ্রতিনিধি দিয়ে চালাতো, 110 জন, মানে 110টা ওদের গণতান্ত্রিক জোন। এবং তার যিনি অ্যাকচুয়ালি নেতা ছিলেন তার নাম ছিল প্রসেনজিৎ। তা রাজা প্রসেনজিৎ একজন গণরাজা ছিলেন। এবং তুমি দেখবে যে স্বয়ং গৌতম বুদ্ধ ওনার প্রশংসা করতেন লিচ্ছবি। উনি কিন্তু বলতেন লিচ্ছবিকে দেখে শোনো কী করে শাসন চালাতে হয়। উনি মাঝে মাঝে ওই কপিলাবস্তু বা এইখানে গোয়াতে আসতেন, তখন মগধ সাম্রাজ্যের সঙ্গে মাঝে মাঝে বিতর্ক হলে উনি কিন্তু লিচ্ছবিতে চলে যেতেন। গৌতম বুদ্ধ কিন্তু ওনাদের খুব প্রশংসা করেছিলেন। এবং আমরা জানি যে পরবর্তীকালে এমনকি গুপ্ত সাম্রাজ্য যে আসে, মৌর্য সাম্রাজ্য,
তাদেরকে লিচ্ছবিরা সাংঘাতিক শক্তিশালী ছিল, তাদের মধ্যে এত সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থাটা ছিল এবং তাদের ভিতর শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থাটা এত সুন্দর ছিল, স্বয়ং কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য বা তারপরে যে গুপ্তরা যারা, তারা কিন্তু পারেনি। যার জন্য দেখবে পরবর্তী গুপ্ত রাজা দেখবে ইতিহাস বইতে লেখে যে একজন লিচ্ছবি রাজকন্যাকে বিয়ে করেন। লিচ্ছবি রাজকন্যাকে বিয়ে করার পর তারপর অনেক আত্মীয়তা বন্ধন হয়, কিন্তু তারপরে হিস্ট্রিটা লেখা হয়নি। তারপরে উনি রাজনীতিটা শুরু করেন। আস্তে 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 এই লিচ্ছবি রাজটাকে উনি ভেঙে দেন, ওদের যে ডেমোক্রেটিক যে এটা আছে ওই ইউনিয়নটাকে উনি ভেঙে দেন এবং পরে উনি ডিক্টেটর এতে নিয়ে নেন আর কি। কিন্তু ওটার প্রসঙ্গ ছেড়েছিলাম যে গণতন্ত্র যেটা সক্রেটিস যেটা বলেছিল, গণতন্ত্র মানে কি, জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার মধ্যে অংশগ্রহণ থাকবে। এবার আমাদের সাধারণত আমাদের তো যে গণতন্ত্রটা ভারতবর্ষে, এটা কিন্তু পার্শিয়াল ডেমোক্রেসি, এটা কমপ্লিট ডেমোক্রেসি নয়। কিন্তু কমপ্লিট ডেমোক্রেসি সেই অর্থে পৃথিবীতে একমাত্র ফ্রান্স করেছিল, এখন ইটালিতে কিছুটা আছে। বরং আমাদের থেকেও আমেরিকার যে ডেমোক্রেসি সেটা অনেকটা বেশি সক্রেটিসের কাছে ঘাসা, কারণ ওকে হ্যাঁ যে ভারতবর্ষের সংবিধান যখন রচনা করা হয়েছিল, দেশের 13% মানুষ শুধুমাত্র অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, একদম ঠিক বলেছো, শুধু অংশগ্রহণ করেনি মানে, আর সেটা জানতো হয়তো 0.13%, এরকম ব্যাপার আর কি। হ্যাঁ, এবার গণতন্ত্রে এটা তো বোঝাই যাচ্ছে। দেখো, সত্যি কথা বললে ভারতবর্ষের গণতন্ত্র একটা গ্যাড়াকল, এবং তার সঙ্গে সংবিধানের অনেক ব্যাপার আছে। এই দিয়ে একটা পরে এপিসোড আমরা করব। এখন ঘটনা হচ্ছে যে সঠিক গণতন্ত্র নেই, কারণ গণতন্ত্রটাই আমাদের ইনকমপ্লিট। আবার সেটা আবার কিছু রাজনৈতিক দল বা কিছু বিদেশি অশুভ শক্তি তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা ইনফ্লুয়েন্স করছে এমনভাবে, যার জন্য দেখবে আমাদের সবচেয়ে ড্রব্যাক হচ্ছে যে আমাদের সংবিধানে প্রায় 2000 এমন কিছু সেকশন, আন্ডার সেকশন আছে যেগুলো 1878-এ ব্রিটিশরা যেগুলো করেছিল ওইগুলোই কিন্তু চালু আছে। এই যে যেমন কথায় কথা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এই যে আমাদের যে ফিল্ম স্টার সলমন খান, আমরা জানি চিতল হরিণ না, গাড়ি চাপা দিয়ে বেশ কয়েকবার উনি মানুষ মেরেছেন, কিন্তু তারপরে দেখো সামান্য কারণে উনি কিছু ফাইন টাইন দিয়ে উনি পার পেয়ে গেছেন। কারণ কি? ওটা ওনার দোষ না বা কোর্টের দোষ না, আমাদের এই জুডিশিয়াল সিস্টেমের প্রবলেম। কারণ আগে গাড়ি চড়তো ব্রিটিশরা, তা ব্রিটিশরা গাড়ি চাপা দিয়ে যদি ভারত কাদের মারবেন, আমাদের নেটিভ ভারতীয়দের মারবে, তাহলে ব্রিটিশদের কি বিচার হবে? শাসক তো ব্রিটিশ। সেই জন্য ওই গাড়ি চাপা দিলে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত তার এগেনস্টে, এবং সেটাই এখনই চলছে অদ্ভুতভাবে, সেটাই এখনও চলছে। এখন সেটাকে সাপোর্ট করে অন্য সেকশন টেকশন ঢুকিয়ে হয়তো অনেক সময় পানিশমেন্ট দেয়, কিন্তু ওটার অ্যাকচুয়ালি কোনো ক্লিয়ার ওর মধ্যে স্টেটমেন্ট নেই। হ্যাঁ, এবং ওটাই চলছে। কিন্তু এরকম প্রচুর কনসেপ্ট আছে, যেমন আমাদের সংবিধানে যে 30 রে একটা ঢুকিয়ে রেখে দিয়েছে, মানে অদ্ভুত। আমরা দেশে সবাই বাস করি, কিন্তু সবার জন্য আইন সমান না। আমরা এখানেও দেখো, শুধু ব্রিটিশরা ওখানে ছাড়িনি, তারপরে আমাদের ব্রিটিশ ফলোয়ার যেসব, যারা ব্রিটিশ না হয়েও ব্রিটিশ, যেটা লর্ড মেকলে চেয়েছিলেন, তারা কি করে দিলেন যে ভারতবর্ষে যারা আমরা সনাতনী, যারা সবচেয়ে আদি, সনাতনী অর্থাৎ আমরা ভূমিপুত্র, যারা আরব থেকে আসেনি, পারস্য থেকে আসেনি, মিশর থেকে আসেনি, এখানেই হাজার হাজার বছর থেকে আছি, এবং এইটাই আমাদের আসল পিঠ। তারা আমাদের যে আদি সংস্কৃতি, অর্থাৎ সনাতনী সংস্কৃতি। আচ্ছা, তুমি ভারতবর্ষ বলতে কি বোঝো? দেখবি আমি তোমাকে জিজ্ঞেস করবো না, তুমি একটা কাজ করো, ভারতের বাইরে যাও, কোনো একটা দেশে, ইউরোপ হোক, আফ্রিকা হোক, আমেরিকা হোক, এমনকি আরব কান্ট্রি যাও, ওরা প্রথমে কী বলে, ইয়েস ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ মহাভারতা, ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ মহাভারতা, ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ রামায়ণা, গীতা, বেদা, এসব বলবে, মিউজিক, ভেরি রিচ কালচার, এসব বলবে। কিন্তু বলবে কি যে ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ কার্ল মার্কস, ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ খালিফাট, বলবে কি? বলবে না তো, কখনোই বলবে না। কিন্তু তার মানে কি, আমাদের আসল আইডেন্টিটি কিন্তু ওইটা। তাহলে ভারতবর্ষ ভারতীয়ত্ব হয়েছে কিন্তু ভারতীয় সনাতন সংস্কৃতির জন্য। অথচ দেখো কি বৈরতা, যে এই 30 এর মধ্যে লেখা আছে আমরা ভারতীয়রা, আবার সবাইকে বলছে না, ইভেন আমরা সনাতনী যারা, ভারতবর্ষে প্রত্যেকেরই থাকার অধিকার আছে, অবশ্যই আছে। সবাই আমরা ভারতীয়রা অত্যন্ত উদার, আমরা পারসিকদের জায়গা দিয়েছি, আমরা ইহুদিদের জায়গা দিয়েছি, আমরা মুসলিমদের দিয়েছি, খ্রিস্টানদের দিয়েছি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশের রাজনীতি এবং আমাদের সিস্টেম, ইকোসিস্টেম, পলিটিক্যাল ইকোসিস্টেম এত বাজে তৈরি হয়েছে যে সব কিছু দায় যেন আমাদেরই শুধু। আমরা ঘরের বড় ছেলে, তাই খারাপটাও আমাদের, ভালোটাও আমাদের। এবার যার জন্য কি হচ্ছে, অথচ আমরা আমাদের যে সংস্কৃতি সেটা আমরা চর্চা করতে পারবো না। আমরা দেখবে আমাদের স্কুলে কোথাও দেখবে তুমি বেদ পড়ানো হয় না, গীতা পড়ানো হয় না, পুরাণ পড়ানো হয় না, কিন্তু মাদ্রাসায় কিন্তু কোরআন পড়ানো হয়। তো এই বৈপরীত্য কেন? এর কারণ হচ্ছে এই আইন।
তার মানে কি গ্যারাকল সব জায়গায় আছে। অর্থাৎ তুমি এটা ইঙ্গিতটা দিচ্ছ ঠিকই, অ্যাকচুয়ালি গণতন্ত্রের নামে অ্যাকচুয়ালি ডিক্টেটরশিপ চলছে। মানে হচ্ছে ওইখানে স্পার্টায় কি হতো, স্পার্টায় কিন্তু একজন ডিক্টেটর ছিল। আজকে নাৎসি জার্মানি হিটলার একজন ছিল, মুসোলিনি একজন, বা আমি যদি কমিউনিস্ট বলি স্টালিন একজন ছিল। কিন্তু ভারতবর্ষের সমস্যা হচ্ছে গণতন্ত্রের নামে অনেকগুলো ডিক্টেটর, অনেকগুলো হিটলার, অনেকগুলো মুসোলিনি, অনেকগুলো চেঙ্গিস খান একসাথে রাজ করছে। মানে যদি একনায়তন্ত্র একজন যদি ভুল করে সেটা অন্যদের শুধরানো যায়, কিন্তু একসঙ্গে যদি ব্রাঞ্চ অফ পিপল তারা যদি একসঙ্গে ভুল করে বা বদমাইশি শুরু করে, তাদের কিন্তু আটকানো খুব মুশকিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এইটা আমাদের ভারতে এই তোমার ইঙ্গিতটা ঠিকই, অর্থাৎ এইটা শোধরানোর জন্য এই সনাতন সংস্কৃতিতে ফিরে আসতে হবে। কারণ গণতন্ত্রের কথা আমরাই বলেছি সবার প্রথম, হ্যাঁ, এবং শুধু তাই না, এই যে বিশ্ব ভ্রাতৃত্ব, এই অ্যাপেল সর্বেত্র সুখিনে সন্তু সর্বে সন্তু নিরামা, যখন ভারতবর্ষ এইটা মুখ দিয়ে উচ্চারণ করছে, তখন ইউরোপ আমেরিকা যেগুলো সোকল্ড এখন যারা পৃথিবীতে যারা লিড করছে, তারা তখন কাঁচা মাংস খেত, গাছের কোটরে থাকতো, গাছের ছাল পরতো, হুক্কা হুয়া করতো। ঠিক আছে, এইসব দেশগুলো জাতিগুলো বেশি না 1-1.5 বছর এদের কোনো অস্তিত্ব ছিল না। এমনকি ব্রিটিশ, এই যে আজকে আমি এটা অনেক জায়গায় বলি, এই ইংরেজি ভাষা, অনেকে 2-4টে ইংরেজি শিখে ফটফট শুরু করে, এই সরি টু সে ল্যাঙ্গুয়েজটা আনা উচিত না, যাকে আমি মানে তাদেরকে ননসেন্স বলা উচিত, তার কারণ তারা জানেই না যে 1666-এর আগে পর্যন্ত ইংল্যান্ডের অফিসিয়াল ভাষা ছিল নরম্যান্ডি ফ্রেঞ্চ। ইংরেজি ভাষাটা তাদের অফিসিয়াল ছিল না, ওখানে তখন ইংরেজিতে কথা বললে চাবুক মারা হতো, কারণ ওখানকার রাজারা কেউ ব্রিটিশ ছিল না, যারা জাতিতে সব জার্মান, মেয়েরা সব ফ্রেঞ্চ। এখনও ইংল্যান্ডের রাজপরিবার নিজেদের মধ্যে যদি যে আদান প্রদান করে সব কিন্তু ফ্রেঞ্চ নারে জার্মান ভাষা। এই যে স্যাক্সনি এটা জার্মান, স্যাক্সন জার্মান, এই স্যাক্সনি জার্মানির একটা অংশ, যাদের পুরুষরা স্যাক্সন ডাইনেস্টি গড়ে উঠেছিল, হ্যানোভার জার্মান, মাঝখানে শুধু টিউডর, কিছুটা ব্রিটিশ, কিছুটা ফ্রেঞ্চ। তার মানে কি ব্রিটিশের একটা অসভ্য জাতি ছিল, ওরা ছিল ভাইকিংস, জলদস্যু, হ্যাঁ, কিন্তু কি বুদ্ধিমান জলদস্যু। ওরা রোমানদের ওরা বলে 200 বছর নাকি সারা পৃথিবীতে শাসন করেছে ব্রিটিশ সাম্রাজ্যে, আর এই রোমানদের আন্ডারে ওরা 1200 বছর ছিল পরাধীন। আর যদি ভারত বলো, তাহলে এই তো সবে তো চল গেছে 800 বছর না 900 বছর। আচ্ছা, রঘুবংশ কত বছর শাসন করেছে তোমার ধারণা? শ্রীরামচন্দ্রের হিসাব করলে ওই বংশটাই শুধু পৃথিবীর 5000 বছর রাজত্ব করেছে। তারও আগে আমাদের যদি মান্ধাত্তা আমল বলো, আমাদের যদি বলে রাজা বলির কত বলো, কত হাজার বছর পৃথিবী শাসন করছে তার ঠিক নেই। মানে আমরা যখন শাসন করেছি তখন এরা সব কাঁচা মাংস খেতে হামাগুড়ি দিত, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই যে মাইন্ডসেটটা, মানে দেখো সোজা কথা, আমাদের ভিতর যে জাতীয়তা বোধ, অর্থাৎ পৃথিবীতে আমরা যেদিন বলা শুরু করবো আমরাই শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ এই নাৎসি জার্মানির মতো না, গায়ের জোরে না, আমরা আমাদের বুদ্ধি দিয়ে, সংস্কৃতি দিয়ে, আমাদের সভ্যতা দিয়ে প্রমাণ করে দেব প্রত্যেক পদে পদে যে পৃথিবীর প্রত্যেকটা সভ্যতা ধারক বাহক জনক আমরা। সেদিন দেখবে ভারতকে আটকানোর ক্ষমতা ও যতই আমেরিকা, রাশিয়া, চীন, যতই, কেউ পারবে না। আমাদের এই ভগবান ঈশ্বর মস্তিষ্কটা এমন একটা লেভেল দিয়েছে, আমাদের জিনগত বলো, তারপর আমাদের এমন একটা সংস্কৃতি, আমরা ধারক বাহক, আমাদের আটকে রাখা খুব মুশকিল। এবং সেই জন্যই আজকে এই অ্যাক্রোপোলিসের মাধ্যম দিয়ে আমরা জয়যাত্রা শুরু করতে চাইছি। বলতে পারো এটা আমাদের একটা অন্য পদক্ষেপ। এখানে তুমি আছো, অরিন্দম আছে, এরপরে হয়তো আরও আসবেন, দেবদারা, আরও অনেকে আসবেন। এটা একটা প্ল্যাটফর্ম, এটাকে চ্যানেল বললে ছোট বলা হবে, এটা একটা প্ল্যাটফর্ম যেটা দিয়ে একটা নতুন যাত্রা শুরু হতে চলেছে, এটুকু বলতে পারো। তার মানে ব্রিটিশরা যেরকমভাবে আমাদের বুঝিয়ে এসেছে বা যে শিক্ষা দিয়ে এসেছে যে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে আদিম বর্বর, আমাদেরকে মানে সভ্য করেছে ব্রিটিশরা, যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমটা এই চ্যানেলের মাধ্যমে আমরা ভারতীয়ত্বের জন্য কাজ করব। এইটাই হচ্ছে মানে শ্রেয়াংশুদার ছোট্ট মানে কনসেপ্ট আর কি। আচ্ছা, আর ছোট্ট একটা প্রশ্ন আর কি, শেষ প্রশ্ন, নৈহাটিকেই প্রথম বাজলেন কেন ফার্স্ট এপিসোডের জন্য? এটা একটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এক হচ্ছে আমার 2 প্রধান যাত্রী এই যুদ্ধের, তুমি সন্দীপ মুখার্জি, অরিন্দম নাথ, তোমরা না হলে আসলে সত্যি কথা আমাকে বহুদিন ধরে অনেকেই বলেছিল আপনি বই লিখুন। তা আমি দেখেছি না, মানে বই লিখলে ভদ্রতা খাতিরে, ও আপনি লিখেছেন, নিয়ে প্রথম পাতাটা উল্টাবে, দেখে নেবে কে প্রকাশনটা, দেখে থেকে 2টো পাতা পড়ে তারপরে সুন্দর করে চোখে সাজিয়ে রাখবে।
হ্যাঁ, আমি নিজে বলছি, আমি 2004-এ যে বইমেলা থেকে যে বইগুলো, এখন না 2004, সেগুলো সবগুলো পড়ে উঠতে পারিনি, কিন্তু তাও পড়েছি, কিছু পড়েছি। কিন্তু এখন দেখো ওই একটা স্ট্যাটাস হচ্ছে আমার বাড়িতে অনেক বই আছে। তো বই কিন্তু খুব কম লোক কারা পড়ে, যারা রিসার্চ করে, তোমার মতো যারা যারা পড়াশোনা নিয়ে গবেষণা করে, কিছু করতে চায়, আছে কিছু, কিন্তু সেই সংখ্যাটা দিন দিন কমে আসছে। সেটা একটা, তাদের দোষ দেওয়া যায় না। আরেকটা সমস্যা হচ্ছে যে মানুষের না, মানে এখন এমন একটা চাপ, জীবিকার জন্যই হোক, রাজনৈতিক কারণেই হোক, তার পেশেন্সটা কমে যাচ্ছে আর তার সময়টা কমে যাচ্ছে। মানে একটা স্থির হয়ে যে বই পড়বো, তার মধ্যে নানা চিন্তা করে। কিন্তু তুমি দেখবে একটা, তুমি যদি ভিজুয়াল দেখানো হয়, চোখের সামনে সেটা দেখা যায়, মানুষ সেটা দেখে। এই কারণেই এইটা, এবং সেটা করতে গিয়ে অরিন্দম অরিন্দি, তুমিও আমাকে বলেছিলে, অরিন্দমও বলেছিল, তা সেটা একটা করো না। 2 নম্বর হচ্ছে অবশ্যই একটা ফ্যাক্টর আছে হিস্টোরিক্যাল, একটা তো প্রি হিস্টোরিক, কারণ বাংলা তো একসময় সমুদ্রের তলা, দক্ষিণবঙ্গটা ছিল, তাতে 9টা দ্বীপ, নবদ্বীপ, ওদিকে বর্ধমান, আর 9টা হাট বা নটির হাট, নৈহাটি। এখানে আরেকজন তিনি আছেন, এমন একজন লোক জন্মেছিলেন, তিনি না হলে, এই যে আমরা এতক্ষণ অনেক জাতীয়তাবাদের কথা বলেছি, অনেক কিছু বলছি, কিন্তু ওই জাতীয়তাবাদের ধ্বনিটা, বাণীটা যার মুখ দিয়ে হয়েছিল, অর্থাৎ ঋষি বঙ্কিমচন্দ্র, মানে সত্যি ঋষি নামটা ওনার স্থান। তা এখন ঋষি বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম এবং তার স্পিরিট দিয়ে, এবং তার যে আনন্দ মঠ, তিনি যেই দর্শনটা বা চিন্তাটা করেছিলেন, ওই আনন্দ মঠই কিন্তু পরবর্তীকালে সনাতনী সংস্থান, সেই তুমি হিন্দু মহাসভা বলো, RSS বলো, আজকে তুমি যা দেখতে পাচ্ছ, ওই বঙ্কিমচন্দ্র থেকে কিন্তু যাত্রা শুরু মোটামুটি বলতে পারে। এবং শুধু বঙ্কিমচন্দ্র একা না, উনি একটা না, মানে সোসাইটি গড়ে তুলেছিলেন, ওনার তত্ত্ববোধিনী পত্রিকা, এবং সেখানে সব দারুণ কবি ঈশ্বরগুপ্ত, তারপরে রায় গুণাকর, দারুণ দারুণ লোকদের উনি, এমনকি স্বয়ং বিদ্যাসাগর মহাশয়, তিনিও যোগ দিয়েছিলেন। মানে ওই সময়টা যে বাংলার রেনেসা, সেটা কিন্তু এই ঋষি বঙ্কিমচন্দ্রকে কেন্দ্র করেই, কারণ ওনার বাড়িতেই প্রথম ইন্টেলেকচুয়ালদের সবচেয়ে বড় মিটিং হতো, একটা মিলন হতো, একটা আড্ডা হতো, এবং সেখান থেকে থটসগুলো উঠে আসছে যে বর্তমান বাংলা বা ভারত কি করবে। এই যে আমাদের যে মহামতি গোখলের যে সেই বিখ্যাত উক্তি, হ্যাঁ, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, তো ওটা কিন্তু এই ঋষি বঙ্কিমচন্দ্রের এইকে থট করেই। কারণ এই ঋষি বঙ্কিমচন্দ্রের যদি আনন্দমঠ না রচনা হতো এবং বন্দে মাতরম ধ্বনি যদি না হতো, তাহলে কিন্তু এই জাগরণটা হতো না। হ্যাঁ, তো সেই জন্য এটা একটা বিরাট কারণ। নৈহাটি আমার খুব পছন্দের জায়গা। আর বাদবাকিটা তো আমরা তো লড়াইটা করছি, আমরা করব, এবং সবার সহযোগিতা, আমাদের ভালোবাসার লোক প্রচুর আছে, এবং তুমি তো সোশ্যাল মিডিয়া হোক এবং গ্রাউন্ডে হোক, তুমি অত্যন্ত জনপ্রিয়, এবং তোমার, আমি জানি তুমি নয়াখালী নিয়ে যে বইটা লিখেছো, মানে এটা একটা প্রামাণ্য আমাদের জন্য, একটা কোহিনূর হয়ে রইল। মানে পিনাল কোডে কোহিনূর যে বলা হয়, যে কথায় কথায় বলা হয়, ও তাই নাকি নয়াখালী, দেখি আমি দেখেছি যারা এগুলো বিশ্বাস করে না, মানে অনেকে ভাবে গল্প কথা, ও তাই নাকি গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, তাই নাকি এরকম ঘটনা হয়েছিল, কই আমরা তো জানি না, কই কোথাও তো লেখা নেই। ও নয়াখালীতে এরকম হয়েছিল নাকি, জেনোসাইড হয়েছিল, কই কোথাও তো লেখা নেই। তো তোমার যে নয়াখালীর বইটা, এটা একটা প্রামাণ্য গ্রন্থ, একটা প্রামাণ্য ইতিহাস রয়ে গেল। এইবার যারা এই কথাগুলো বলবে, তাদের হাতে আমরা দেখুন লেখা হয়েছিল কেন, তথ্য প্রমাণ দেখুন। তেমনি এইটা কি হচ্ছে, এইটা বলতে পারো কিছুটা আমাদের অ্যাক্রোপোলিসের চ্যানেলটাও এই কাজটাই করবে। কেউ যদি বলে না না গ্রিস টিস কি, ওর সঙ্গে আবার কী, মানে তাই এবার শুনুন, অ্যাক্রোপোলিস শুনুন কী বলছে আপনারা। আমি একটা কথা বলে দিচ্ছি, আজকে আমরা এখানে যেগুলো শেয়ার করবো, আমি একা না, তুমি করবে, অরিন্দম করবো, সেগুলো কিন্তু সব টেক্সট বইতে পাওয়া যাবে না, বেশিরভাগই পাওয়া যাবে না, গুগল সার্চ করেও পাওয়া যাবে না, পাওয়া যাবে না, কারণ গুগলে আমরা যেগুলো আপলোড করি সেগুলোই দেখায়। তাহলে এখন তোমার প্রশ্ন যে তাহলে তুমি যে বলছো তার ভিত্তিকে, আমি বরং উল্টো বলবো, আমি উল্টো চ্যালেঞ্জ করছি, যেগুলো আমরা বলবো এখানে সেগুলো ভুল প্রমাণ করার জন্য বরং যারা চাইবে তারা গবেষণা শুরু করুক। হ্যাঁ, তারা চ্যালেঞ্জ করে ভুল প্রমাণ করার জন্য বরং রিসার্চ করা শুরু করুক। তাহলে কি হবে, একটা হচ্ছে আমরা আরও এস্টাবলিশড হবো ঠিক করে, আর 2 হচ্ছে তারাও ভুলটা করতে করতে, যেমন বাল্মীকি মরা করতে করতে রাম করেছিলেন, তেমনি আমাদের নিন্দা করতে 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 তারা আসল জ্ঞানের উত্তরে, কারণ আসল সত্য যেটা সেটাই প্রকাশিত হবে, আর সেটাই আজকে এই অ্যাক্রোপোলিস চ্যানেল দিয়ে আমরা করতে চলেছি। আশা রাখবো যে ভবিষ্যতে এটা এই বঙ্গভূমি থেকেই একটা বিপ্লব তৈরি হবে এবং একটা জনমত তৈরি করবে, ভারতবর্ষকে নতুন করে একটা পথ দেখাবে, এইটুকু আশা নিয়ে বলতে পারি, বাকিটা তোমার ওপর। মানে সুমনদা যেটি বলতে চাইলো সেটি হচ্ছে যে, মানে নৈহাটি প্রসঙ্গে একটু আগে দাদার সঙ্গে কথা হচ্ছিল যে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়
হ্যাঁ, যে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় হচ্ছেন আমাদের মানে নৈহাটির একজন প্রথিতযশা, মানে বলা যেতে পারে হচ্ছেন উনি পণ্ডিত, ঋষি, প্রাবন্ধিক। উনি যেরকম নেপালের সেই পাঠাগার থেকে চর্যাচর্য বিনিশ্চয় আবিষ্কার করে নিয়ে এসেছিলেন ভারতীয়ত্বের যে ব্যাপারটা, সেই রকম সুমনদা অ্যাক্রোপলিসের মাধ্যমে সেই প্রাচীন ভারতকেই আবিষ্কার করতে চাইছে। মানে সংক্ষেপে হচ্ছে এইটাই ব্যাপার। আর যেটা হবে সেটা হচ্ছে দাদার কথা অনুযায়ী যে অ্যাক্রোপলিস চ্যানেলের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন জায়গা, বাঙালির বিভিন্ন অস্তিত্ব, বাঙালি হিন্দুর বিভিন্ন ক্ষেত্র, এগুলো আলোচনা করা হবে। তার মধ্যে শিক্ষা থাকবে, তার মধ্যে ধর্ম থাকবে। আমরা রাজনীতির বাইরে গিয়ে কাজ করব, কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আমরা আনবো না। কিন্তু যদি ভারতীয়ত্বের সঙ্গে কোনো রাজনীতির ওতপ্রোত সংযোগ আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে রাজনৈতিক চিন্তাভাবনা ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে আলোচনা করলে অবশ্যই সেই সময়কার পলিটিক্যাল থট বা সেই সময়কার পলিটিক্যাল অ্যাঙ্গেল, অবশ্যই সেই সময় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আমাদের সেই সময়কার যেসব দলগুলি ছিল, ব্যক্তিবর্গ ছিলেন, তাদের কি ভূমিকা ছিল, কারা অ্যাকচুয়ালি সমালোচনার যোগ্য, কারা অ্যাকচুয়ালি সেই সময় ইতিহাসের পাঠ প্রদীপে থেকেছেন। কিন্তু ইতিহাস আমাদেরকে সেই শিক্ষা, মানে আমাদের সেই আলো, সেই শিক্ষার আলো আমাদের কাছে পৌঁছয়নি, কেন আমাদের ইতিহাস চেপে রাখা হয়েছে। সেই চেপে রাখা ইতিহাসকে নিয়েই আলোচনা করবে সুমনদা অ্যাক্রোপলিস চ্যানেলের মাধ্যমে। আমি সন্দীপ মুখার্জি থাকবো, আর অবশ্যই ক্যামেরায় থাকবে অরিন্দম দা। আর আপনাদের মধ্যে যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে ইচ্ছুক বা আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক, অবশ্যই আমাদের জানাবেন। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, এবং যারা প্রকৃত ভারতীয়ত্ব নিয়ে কাজ করতে রাজি বা ভারতের বিভিন্ন ক্ষেত্রপটগুলো সম্পর্কে জানতে আগ্রহী, তাদের কাছে চ্যানেলটি ছড়িয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ সুমনদা, অরিন্দম।